হ্যাঁ, ভার্বের সাথে ক্রিয়া। এখানে ক্রিয়া না বাবা, সাবজেক্ট আছে না, সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য প্রথম যে পদক্ষেপ সেটা তোমাদের হয়ে গেছে, তার মানে টেন্স থেকে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট গুলো আছে। তোমার নেটের প্রবলেম মনে হয় বাবা, সময় আর কথা অস্পষ্ট আসতেছে তো বুঝতে পারছি না তোমার কথা। আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা একটু দাঁড়াও, নাফিসা আমাকে বলো দেখি বাবা, সাবজেক্ট কোনগুলো একটু বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, নাফিসা আছো? স্যার সাবজেক্ট হচ্ছে হুম, বলো বলো, শুনতে পাচ্ছি না। সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই ইউ। আচ্ছা, আই উই ইউ হি সি দে ইট, অথবা যে কোনো ব্যক্তি অথবা বস্তু যে কোনো ভার্ব সম্পন্ন করে তাকে আমরা সাবজেক্ট বলবো। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্টের মূল একটা যে পরিচয়। আবার বলছি শোনো, আমরা বেসিক্যালি সাবজেক্ট হিসেবে আই উই ইউ হি সি দে ইট ব্যবহার করি। এছাড়াও কিন্তু এর বাইরেও অনেক আছে, নাম ব্যবহার করে থাকি বা যে কোনো একটা বস্তু ব্যবহার করে থাকি। তো এই বস্তু বা নামের, অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু দ্বারা ওই সেন্টেন্সের ভার্ব সম্পন্ন হয়, যেমন মনে করো একটা কুকুরের কথা যদি বলি, যে দা ডগ ইজ বার্কিং, ভালো করে বুঝো, বার্কিং, বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। তাহলে ঘেউ ঘেউটা করছে কে? দা ডগ, অর্থাৎ কুকুর ঘেউ ঘেউ করছে। আচ্ছা বলো দেখি এখানে ভার্ব কোনটা, যে কেউ বলে ফেলো। বার্কিং। বার্কিং, ইয়েস, বার্কিং হচ্ছে মূল ভার্ব। আর এখানে আরেকটা ভার্ব আছে ইজ, ইজটা কি ভার্ব বলো দেখি। এখানে হেল্পিং ভার্ব, অক্সিলারি বা হেল্পিং ভার্ব, রাইট। এই যে মনে করো ডগের সঙ্গে, এই যে ডগ আছে না, ডগের সঙ্গে তোমার সেন্টেন্সের বাকি যে অংশ, এটার যে সম্পর্ক, এই সম্পর্ককেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একটু বড় করে লিখি, খুব ভালো করে বুঝো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ, অথবা বলতে পারি রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস। অর্থাৎ এই যে এখানে যদি ইজ এর পরে আমি বার্ক দিতাম তাহলে ভুল হতো। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সাবজেক্ট, আমাদের এই কি বলে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের সঙ্গে যেহেতু একক সাবজেক্ট আছে, সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ইজ ব্যবহার করতে হয়েছে। এবং ইজ এর পরে আমরা জানি ভার্বের আইএনজি করতে হবে, যদি আইএনজি না করো তাহলে ইটস কমপ্লিটলি ইনকারেক্ট সেন্টেন্স, ভুল হবে। আর এই যে মনে করো সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, এটাকে আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার অনেকের সিলেবাসে আছে রাইট ফর্ম অফ ভার্বস। তোমাদের কি কোনো সিলেবাসে কারোর আছে পরীক্ষাতে নিকটতম কোনো এক্সামে এই দুটোর মধ্যে কোনো একটা পেয়েছো কিনা? জি স্যার আছে। আচ্ছা ভেরি, ঠিক আছে, ভেরি স্যার ভেরি। আমাদের আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যাদের আছে তারা তো তাদের তো প্রয়োজনই শিখবা, যাদের নাই তারা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে শিখবা। আচ্ছা বলো বাবা। হুম, শুনছি বলো। রাইট ফর্ম অফ ভার্বে আপনি লিখুন রাইট ফর্ম অফ ভার্ব। ও ফর হয়ে গেছে, ও আচ্ছা এমটা বাদ গেছে না, সরি। রাইট ফর্ম অফ ভার্বস হবে, থ্যাংক ইউ। রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক চেহারা। আচ্ছা ওই যে একটু দাও তো বাবা, রায়ান আহমেদ কি যুক্ত হয়েছো? তোমাকে লিংক দিয়েছি কিন্তু যুক্ত হয়েছো কিনা আমাকে জানাও দিনি বাবা। ও যুক্ত হয়েছো তাই না রায়ান আহমেদ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন আমরা আসবো হচ্ছে মূল ক্লাসে। তোমরা টেন্স থেকে অলরেডি 12টা টেন্সের মূল ফুল ধারণা পেয়েছো এবং এক্সাম দিয়েছো এবং সবার খুব ভালো হয়েছে। এবং সেখানে প্রত্যেকটা প্রত্যেকটা ফর্মেই কিন্তু, অর্থাৎ প্রত্যেকটি স্ট্রাকচারে তোমরা সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার লিখেছো। তার মানে ওই ফর্মগুলো থেকেও কিন্তু রাইট ফর্ম ভার্বের একটা বিশাল ক্লাস কিন্তু আমাদের চলে গেছে। আচ্ছা আমি এক এক করে একটু বলছি, তারপর লিখতে হবে না কারণ। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল যে প্রবলেমটা থাকে আমরা জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু রুল লিখছি, হ্যাঁ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে আমরা এস অথবা ইএস যুক্ত করব।
তবে এখানে আজকে আরেকটা কথা তোমাদের বলি, হি অথবা শি অথবা ইটের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করব ভার্বের সাথে। তবে তোমরা জানো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এস যুক্ত করি, যেমন ইট মানে খাওয়া, ইটস হয়ে যাবে, অথবা মনে করো আর কি হতে পারে, যেমন বিল্ড মানে নির্মাণ করা, বিল্ডস হয়ে যাবে। আচ্ছা সময় আমাকে একটু বলো দেখি কখন ইএস যুক্ত হতে পারে, তোমার কি ধারণা আছে আমাকে একটু বলো, কখন ইএস হতে পারে আমার ভার্বের সঙ্গে? এখানে তো এস হয়েছে, শুধু এস, বাট হোয়াটস অ্যাবাউট ইএস? কেউ কি জানো? ও সময় তো আছো, বলো। জানা আছে কি বাবা? ওয়াই থাকলে ইয়েস হয়। না, ওয়াই থাকলে ইএস হবে না। আচ্ছা আমি তোমাকে বলছি, এটা যেহেতু আগে বলি নাই আমি বলছি। সবাই খেয়াল করো, আমাদের যদি এই যে মূল যে ভার্ব আছে, মূল ভার্বের সঙ্গে যদি ও থাকে, যেমন গো, দেখো মূল ভার্বের শেষে ও আছে, ও থাকলে ইয়েস হয়ে যাবে, তোমরা গোজ লেখো। আচ্ছা এরপরে মনে করো বক্স মানে ঘুষিও বলে, বক্স মানে বাক্স বলে, বিও এক্স আমি ভার্ব হিসেবে ধরছি, বক্সের শেষে এক্স আছে, এক্স হলে বক্সেস হয়ে যাবে, ইএস হয়ে যাবে, এই যে বক্সেস। আচ্ছা এরপর টাচ, টিও ইউ সি এইচ, এই যে দেখো সিএইচ আছে, সিএইচ থাকলে ইএস হবে, টিও ইউ সি এইচ ইএস, খুব গুরুত্বপূর্ণ। ও থাকলে, এক্স থাকলে, সিএইচ থাকলে, আবার দেখো আরেকটা আসছি, ডাবল জেড, বাজ, বিইউ, শুধু যদি জেড ধরি, বাজ মানে আসলে যদি গুনগুন যে আওয়াজ হয় বা শব্দ হয়, বাজ, হ্যাঁ সেটাকে বাজ বলে ইংরেজিতে। সো বাজের শেষে জেড আছে, জেড থাকলেও আমাদের ইএস যুক্ত করতে হয়, বাজেস। আচ্ছা এরপরে দেখ, স্যার বলো। এস এইচ থাকলে হ্যাঁ এস এইচ থাকলে, কারেক্ট। আচ্ছা এস এইচ এর আচ্ছা ভার্ব তো খুঁজে পাচ্ছি না, তবে একটা নাউন দিয়ে এক্সাম্পল দিচ্ছি, বাট ভার্বেও যদি পাও তখন ইএস দিবা। গ্লাসেস। এই যে বুশেস, এটা বাসটা, বুশেস বাবা, বুশেস উচ্চারণ করবা, হ্যাঁ বুশেস। তাহলে একটু দেখো ও থাকবে, এই যে দেখো ও থাকতে পারে, এক্স থাকতে পারে, তারপর সিএইচ থাকতে পারে, তারপরে জেড থাকতে পারে, এস এইচ থাকতে পারে, এগুলো থাকলে আমরা অবশ্যই ভার্বের সঙ্গে ইএস যুক্ত করব। আচ্ছা তবে একটা জিনিস দেখো, আমাকে সুমাই একটু আগে বললো স্যার ওয়াই থাকলে কি হবে। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পি এল এ ওয়াই, প্লে, প্লে থাকলে শুধু এস হবে, পি এল এ ওয়াই এস। আরেকটা আছে এফ আর আই, এফ আর ওয়াই, ফ্রাই মানে ভাজা। আচ্ছা এটা আবার হয়ে যাবে এফ আর আই ইএস হয়ে যাবে, স্যার কেন? দেখো লাস্টে ওয়াই আছে, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, আমি একটু লিখে দিই নোট হিসেবে থাকবে, ওয়াই এর আগে, ওয়াই এর পূর্বে, ওয়াই এর, দাঁড়াও একটু আসুক, ওয়াই এর পূর্বে যদি, যদি ভাওয়েল থাকে, দেখো যদি ভাওয়েল থাকে, ভাওয়েল থাকে, হ্যাঁ এই পর্যন্ত লিখলাম, ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে সরাসরি এস হবে, আর যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াই উঠে গিয়ে আইএস হয়ে যাবে। এই যে ওয়াই এর আগে পূর্বে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট। তোমরা কি বুঝতে পারছো বাবা? না বুঝলে আমাকে বলবা যে স্যার বুঝতে পারছি না। এই যে দেখো প্লে আছে, প্লেস হয়ে গেছে, আবার এখানে এফ আর ওয়াই আছে, লাস্টে এটা ওয়াই আছে, কিন্তু ওয়াই এর আগে যেহেতু কনসোনেন্ট আছে এই জন্য কনসোনেন্টটা উঠে গিয়ে আমাদের সিম্পলি আইএস হয়ে যাবে। তো এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের একটা সিম্পল আমাদের ইএস ফর্ম যেটা ভুল করে থাকি, এটা কিন্তু রাইট ফর্ম ভার্বের অংশ, হ্যাঁ। আচ্ছা এটা এটা বোঝো না এমন কেউ তো নাই না, বুঝতে পেরেছো আশা করি। এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সব শিখেছি, বাট সেখানে একটা জিনিস আমাদের রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কাজে লাগবে। এই যে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভালো করে বুঝবা, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, দেখো আমরা জানি বাংলা বাক্য, কিন্তু তুমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবা সেখানে তো আর রাইট ফর্ম ভাবে বাংলা থাকবে না, ইংলিশটা দেখেই তোমাকে যাচাই করতে হবে যে এটা কোন টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বাক্যের মধ্যে নাও পেতে পারি, এই যে দেখো নাও মানে এখন পেতে পারি, আচ্ছা রাইট নাও থাকতে পারে, আর আই জি এস টি, রাইট, অর্থাৎ তুমি সেন্টেন্স দেখে বুঝতে পারবা যে এখন কোনো কিছু হচ্ছে। যেমন যদি বলি উই আর, অথবা এমন থাকতে পারে পরীক্ষায় উই প্লে রাইট নাও।
সো এখানে যদি তুমি প্লে দাও তাহলে ভুল হয়ে যাবে। বলো। At this moment হলো হ্যাঁ না হ্যাঁ কারেক্ট, অবশ্যই হবে অ্যাট দিস মোমেন্ট। তোমাদের যদি এরকম মনে থাকে আমাকে বলবা, সবসময় তো মনে থাকে না। অ্যাট দিস মোমেন্ট, নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অথবা অ্যাট দা মোমেন্ট থাকতে পারে, অ্যাট দা মোমেন্ট, এক্স্যাক্টলি। অর্থাৎ এই মুহূর্তে চলমান কোনো কথা বুঝলেই তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি হয়ে যাবে? উই প্লে রাইট নাও, তাহলে হবে উই আর প্লেইং রাইট নাও। সেন্টেন্স দেখে কিন্তু তোমাকে জাজ করতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সো উই আর প্লেইং রাইট নাও। ওকে, আমি আরেকটা দেখাচ্ছি, দেখো। যেমন তুমি বললে আমাকে ডিস্টার্ব করো না, তোমার সেন্টেন্সটা এমন আছে, ডোন্ট ডিস্টার্ব মি, ডিস্টার্ব মি। আচ্ছা, ফুল স্টপ হলো আই ড্যাশ রাইট অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট। এই যে এমন আছে মনে করো, তখন তুমি অ্যাট দিস মোমেন্ট এই অংশটুকু দেখলে তুমি বুঝতে পারবে যে এটা আসলে কোন টেন্স। এভাবে তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ফিক্সড করতে হবে। তাহলে ডোন্ট ডিস্টার্ব মি, আই এম রাইটিং অ্যাট দিস মোমেন্ট হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আই এম রাইটিং। আচ্ছা, বুঝতে পারো না এমন কেউ আছো বাবা? আমরা কিন্তু টেন্স না বরং রাইট ফর্ম অফ ভার্ব জানছি এখন। বলো, আর কেউ আছো বুঝতে পারোনি? আচ্ছা, কেউ বোঝোনি, কারণ আমি কিন্তু পরীক্ষা নিব, হ্যাঁ। সো এগুলোর উপরে বেস করে কিন্তু এক্সাম নেব আমি। সো আসো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি। পারফেক্ট টেন্স মানে কি? কোনো কিছু করেছি, অর্থাৎ এমন যে কিছুক্ষণ আগে করেছি, অর্থাৎ সে কাজটা অতীত হয়ে যায় না একেবারেই, কিন্তু সম্প্রতি কোনো কাজ করেছি এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তবে শুধু সেন্টেন্স দেখে চেনার উপায় আছে কয়েকটা। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর থাকে রিসেন্টলি থাকে। আচ্ছা, রিসেন্টলি মানে কি জানো? বলো দেখি বাবা। রিসেন্টলি মানে, স্যার আমি আরো বলতে পারবো হ্যাঁ অবশ্যই তুমি বলো। আরে ভেরি গুড, বলো কি থাকতে পারে? জাস্ট নাও জাস্ট, অলরেডি দাঁড়াও, ইয়েট আমি একটু লিখে ইভার নিই। হ্যাঁ, অলরেডি, আরো বলো অলরেডি, আর যেন কি আছে? ইয়েট ইভার ইয়েট এভার, ভেরি গুড। আচ্ছা, বলে ফেলবা, যেগুলো জানো অবশ্যই শেয়ার করবা। আচ্ছা, ভেরি গুড। দেখো এবার আমি বোঝাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সচরাচর যদি সেন্টেন্সটা এমন থাকে যে আই হ্যাভ, তুমি তো বুঝেই ফেলছো যে এখানে গো থাকলে গন হয়ে যাবে। সো তোমাদের টিচাররা তো এইভাবে তো দিবেন না ওনারা যে সবাই গড় বাঁধা পেরে যাবে, তাহলে তো হবে না। সো এখানে নিশ্চয়ই টিচাররা কিছু টেকনিক অবলম্বন করবেন যাতে কে ভালো তারা বুঝতে পারবে যে হ্যাঁ এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়। তাহলে চলো আমরা একটু দেখি, সবগুলো দেখি। রিসেন্টলি মানে কি? সম্প্রতি। সম্প্রতি মানে স্যার এই যে কিছুক্ষণ আগে হয়েছে এরকম একটা কথা, সম্প্রতি। যেমন রিসেন্টলি আই হ্যাভ রিড আ বুক, সম্প্রতি আমি একটি বই পড়েছি। তার মানে তোমাকে মাথায় ফিক্স করতে হবে রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও। স্যার জাস্ট একটু আগে নাও শুনলাম না? দেখো, নাও এবং জাস্ট নাও আলাদা। এই যে নাও এবং রাইট নাও হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু জাস্ট নাও একটু ডিফারেন্ট। জাস্ট নাও হলে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অলরেডি মানে ইতিমধ্যে হয়ে গেছে। ইয়েট মানে এখনো সেই কাজটি বাকি আছে বা করি নাই। এভার মানে এখানে তোমার এভার মানে এখানে বোঝায় কখনো বোঝায়, কখনো। এরকম আমি আমি সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি তোমাদের, তো রিসেন্টলি দিয়ে বোঝাচ্ছি আমি। ধরো তোমার বাক্যের মধ্যে এরকম আছে, আই আই রিসেন্টলি ভিজিট কক্সবাজার। এই আস্তে, না বুঝলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবা, হ্যাঁ, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ভিজিটে আমি এই যে ভিজিট দিলাম। আচ্ছা, তাহলে এটা টুটুল বলো দেখি, টুটুল এখানে কি হতে পারে আনসারটা বাবা? আই রিসেন্টলি ভিজিট কক্সবাজার, বলো, বলো টুটুল। হ্যাঁ, চেষ্টা করো বাবা। ভিজিটেড তাহলে এখানে পুরো সেন্টেন্সটা কিরকম হবে বলো দেখি? পুরো সেন্টেন্সটা তুমি পারফেক্ট টেন্সে বলো। হুম, আচ্ছা, I have recently visited কক্সবাজার ইয়েস, আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, কিন্তু হ্যাভ কেন দিয়েছো তুমি এখানে বলো তো বাবা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এক্স্যাক্টলি, ভিজিটেড কক্সবাজার। থ্যাংক ইউ। কক্সবাজার, এই সরি বানানটা ভুল হয়েছে না, ঠিক করে নিচে দাঁড়াও।
ওকে, ভেরি গুড তুতু, থ্যাংক ইউ। আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড কক্সবাজার। তার মানে তোমার সেন্টেন্সের ভিতরে যখন তুমি রিসেন্টলি দেখবে তখন চোখ কান বুঝে তুমি বুঝে ফেলবা যে হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, জাস্ট, জাস্ট দিয়ে যদি এমন হয় যে হি জাস্ট ফিনিশ, জাস্ট মানে এই মাত্র, ফিনিশ হিজ হোমওয়ার্ক। ফাহিম একটু বলো দেখি বাবা এটা কি হবে? He just have finished his homework. না, হলো না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি হলে হি এর পরে সাবজেক্ট ভার্ব হিসেবে কি আসবে জানো? অক্সিলারি ভার্ব হিসেবে? Sir, V3. Oh, auxiliary verb. Auxiliary verb. হ্যাঁ হ্যাঁ, কি আসবে? He just has finished. আচ্ছা, একটু মনে রাখবা এই যে জাস্ট আছে বা রিসেন্টলি He- আছে এগুলো হ্যাভ হ্যাজ এর পরে বসবে। তাহলে হি হ্যাজ, তারপরে জাস্ট, তারপরে বলো ফাহিম, ফিনিশ He has just finished his homework. হিজ হোমওয়ার্ক। ঠিক আছে, থ্যাংক ইউ। হিজ হোমওয়ার্ক, সবাই একটু খেয়াল করবো বাবারা, হি হ্যাজ জাস্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক হবে। তার মানে এই যে জাস্ট নাও বা এই যে সরি জাস্ট নাও বা অলরেডি এগুলো সব কিন্তু হ্যাভ হ্যাজ এর পরে আসবে, কেমন? আচ্ছা চলো আমরা আরেকটা দেখি জাস্ট নাও দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে যেমন উই জাস্ট নাও, জাস্ট নাও মানে সবে মাত্র। জাস্ট নাও মনে করো এরকম সেন্টেন্স থাকলো, তারপরে এখানে থাকবে মনে করো রাইট থাকবে, রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন। আচ্ছা বলো দেখি আমাকে একটু একটু জাস্ট মিনিট বাবা, এটা কোথায় গেল? যা বাবা, তোমার নাম তো ভুলে গেলাম, মমতাজ মিশু থেকে। তোমার নামটা একটু বলো আবার, মুশকিল। Sifat. হ্যাঁ, Sifat. ও সিফাত, সিফাত, সিফাত বলো সেন্টেন্সটা কি হবে? তোমাদের নাম তো লেখা নেই, বুঝতে মুশকিল হয়ে যায়, মনে থাকে না অনেক সময়। বলো এটা, এটা পারফেক্ট টেন্স দিয়ে তুমি এটাকে আনসার করো দেখি। হুম, বলো তো কি হবে? উই জাস্ট নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন। পারফেক্ট টেন্সে কিভাবে তুমি সাজাবা তাহলে? উই We have just now বলো রিটেন an application. অ্যাপ্লিকেশন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে হ্যাভ এবং এখানে রিটেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট নাও দেখলাম। অলরেডি, যেমন তুমি কি অলরেডি খেয়েছো যদি প্রশ্ন থাকে, দেখো প্রশ্নেও যদি থাকে হ্যাভ ইউ, না এখানে হ্যাভ ইউ হবে না, এখানে প্রশ্নের সময় আমরা সিম্পল দিয়ে থাকি। আচ্ছা দেখলাম রাহাত ড্যাশ অলরেডি ইট ডিনার। আচ্ছা এখানে একটা পুলিশ, যদি এরকম দুটো থাকে তবু কনফিউজড হবে না। দুটো থাকলে বুঝতে হবে যে একটা অক্সিলারি ভার্বের ফর্মে আসবে আর একটা মেন ভার্বের ফর্মে আসবে হয়তো বা। নাফিসা বলো কি হতে পারে? রাহাত Rahat have already eaten dinner. আচ্ছা, রাহাতের সঙ্গে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাঁ বলো, রাহাত হ্যাজ হবে নাকি হ্যাভ হবে বলো দেখি। Rahat has already eaten dinner. Yes, Rahat has already eaten dinner. Has already eaten dinner. তবে এইখানে আরেকটা বিষয় নিয়ে তোমাদের একটু ঝামেলা হতে পারে, আমি সেই ঝামেলা মুক্ত করছি। রায়ান আহমেদ, তুমি আমাদেরকে একটু তোমার নলেজ শেয়ার করো যে কোথায় হ্যাভ হবে এবং কোথায় হ্যাজ হবে, বলে ফেলো। বলো হ্যাভ কোথায় দিব, হ্যাজ কোথায় দিব? এটা আমরা অনেক পড়েছি, দেখি পারো কিনা। হ্যাঁ বলো। হ্যাঁ এগুলো থাকলে হ্যাঁ has আচ্ছা, আর হ্যাজ হবে কখন? হবে he she it. হি শি ইট, তাই না? হি শি ইট। অথবা যদি সিম্পল মনে রাখতে পারো আরো ভালো, যদি এমন হয় So one person one thing. হ্যাঁ ওয়ান পারসন ওয়ান থিং, তাহলে আর কোনো ঝামেলা হবে না। পুরোটা মনে রাখতে পারলে দেখবা একদম টোটালটা
আর হ্যাজ নিয়ে কোনো ভেজাল নেই, একজনের নাম থাকলেও তখন ওয়ান পার্সন হবে, একটা বস্তুর ক্ষেত্রে ওয়ান থিং হয়ে যাবে। আর হ্যাভ হবে বাকি যে কোনো জিনিসের ক্ষেত্রে, অর্থাৎ প্লুরাল নাউন বলো, অর্থাৎ আই এর ক্ষেত্রে আই, উই, ইউ, তারপর কি শিখেছিলাম জানো? মেনি, বলো মেনি, মেনি পিপল। হ্যাঁ, আই, উই, দে আছে, ইউ, দে, মেনি পিপল, মেনি থিংস। এই যে আই, উই, ইউ, দে, মেনি পিপল, মেনি থিংস। তাহলে এই জিনিসটা মনে রাখলে দেখবা তোমার এই হ্যাভ হ্যাজ আর কোনোদিনও ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে এটা গেল আমাদের অলরেডির একটা ফর্ম পেয়ে গেছে, তাই না? কোথায় গেল? এই যে অলরেডি। আর ইয়ের সাধারণত আচ্ছা নেগেটিভ ফর্মের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, বাট পারফেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যেমন সে এখনো রেডি হয় নাই, হি হ্যাজেন্ট, আমি জাস্ট সেন্টেন্সটা লিখছি একটু, হ্যাজেন্ট দেখো গট রেডি ইয়েট, ইয়েট। এই যে সচরাচর অথবা প্রশ্নের ক্ষেত্রে আমরা ইয়েট ব্যবহার করে থাকি। যেমন হ্যাভেন্ট ইউ গট রেডি ইয়েট, গট রেডি ইয়েট। তার মানে প্রশ্নের সময় তুমি যদি ইয়েট দেখো তাহলে চোখ কান বুঝে পারফেক্ট টেন্সে নিয়ে যাবা। যদি নেগেটিভ থাকে নেগেটিভলি আনসার করবা, যদি অ্যাফার্মেটিভ থাকে অ্যাফার্মেটিভ আনসার করবা, এটা অসুবিধা নেই, কিন্তু ইয়েটটা থাকলে পারফেক্ট হবে, এটা তুমি মাথায় রাখবা। আচ্ছা ইয়েট, তাহলে কি বুঝতে পেরেছো তোমরা পারফেক্ট টেন্সের এই ফর্মগুলো? আমরা এর আগে দেখেছি বাংলা বাক্য দেখে যে কোনো কিছু করেছি খেয়েছি, এখন ইংলিশ বাক্য দেখছি আমরা। আর প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আরেকটা বিষয় ভুলে গিয়েছি, সাধারণত বাক্যের মধ্যে এভরিডে থাকে, অথবা বলো দিন সোমাইয়া, তোমার কাছে এটা জানা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেহেতু তুমি বলছো এগুলো, আর কি কি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে জানো এটা? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেমন এটা তুমি রাইট নাও বলেছো, জাস্ট বলেছো, এগুলো বলেছো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয় জানো? মনে নাই তাই না? আচ্ছা অসুবিধা নেই। না ওটা তো ইংলিশ বললে, বাংলা মানে ইংলিশ দেখে কিভাবে চিনবা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? আচ্ছা দেখো সবাই খেয়াল করো, হ্যাঁ এভরিডে, তারপরে ইউজুয়ালি, জেনারেলি, হ্যাঁ এরপর থাকতে পারে তোমার আচ্ছা ইউজুয়ালি, এগুলো থাকে সচরাচর প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে। হ্যাঁ এভরিডে থাকে, ইউজুয়ালি, অথবা একটা সেন্টেন্স দেখে যেন বুঝতে পারো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন হ্যাঁ বাবা, না 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 সিনসিয়ারলি হবে না, সিনসিয়ারলি মানে তো তোমার খুব ভাবে আর কি, খুব ভদ্রভাবে বা একনিষ্ঠ ভাবে বোঝায়, ওটার সাথে কোনো সম্পর্ক নেই এটার। দেখো আই ইউজুয়ালি, বলো এভরি ইয়ার হবে, অফকোর্স এভরি ইয়ার হবে, ভেরি গুড, এভরি ইয়ার হবে, এভরি মান্থ হবে, এভরি উইক হবে, এভরি থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে পড়ে যাবে। দেখো আই ইউজুয়ালি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেখো আমি একটু বোঝাই, এই যে ইউজুয়ালি দেখলে, ইউজুয়ালি মানে বাংলা পড়ার সময় হবে কেমন জানো? আমি সচরাচর বা সাধারণত খুব ভোরে ঘুম থেকে উঠি, মানে যেটা তোমার রেগুলার হ্যাবিট। ওই যে শুরুতে বলেছিল চিরন্তন সত্য, অথবা আমাদের হ্যাবিচুয়াল কোনো জিনিস থাকলে, অভ্যাস থাকলে, সেটাকে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভিতরে ফেলে দিব। সো এই যে দেখো এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, এভরি ইয়ার, এভরি মান্থ, যেমন প্রতি বছর আমি কক্সবাজার যাই, তাহলে এভরি ইয়ার আই গো টু দ্য কক্সবাজার, প্রতি সপ্তাহে আমি আমার গ্রামের বাড়িতে বেড়াতে যাই, এভরি উইক আই গো টু মাই ভিলেজ হাউস। তাহলে এই প্রতিদিনের এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, এগুলো দেখলেই বুঝতে পারবা যে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আস্তে আস্তে কিন্তু অনেকগুলো আমরা এগিয়ে যাচ্ছি, মাথায় রেখো। আর ঝামেলা হলে আমাকে বলো যে স্যার বুঝতে অসুবিধা হচ্ছে। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা আমাকে রেহান বলো, সরি তো আমাকে আরাফাত বলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো বাংলা তো আমরা বুঝি, বাট ইংলিশটা দেখে তুমি কিভাবে চিনতে পারো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? বলো দেখি। বাক্যের মধ্যে হ্যাভ বিন, হ্যাজ বিন থাকবে, আর কি থাকতে পারে? আরো কিছু জিনিস থাকবে। ভার্বের চেহারা কেমন হবে? ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি হবে, তাই না? হুম, ভার্বের সাথে আইএনজি হবে, এবং আরেকটা জিনিস থাকবে, সেটা কি? আচ্ছা ভুলে গিয়েছো, আচ্ছা বলে ফেলো দেখি। সিন্স থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, না হলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না।
তাহলে আমি যদি একটা সেন্টেন্স লিখি যে হি, মনে করো লিখলাম যে রিড আ বুক সিন্স মর্নিং, এটা দেখে কিন্তু তুমি বুঝে ফেলবা যে আরে সিন্স আছে মানে তো তাহলে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এবার বলো রেহান, এই সরি আবার রেহান বলছি, আরাফাত, এটা আনসারটা কি হতে পারে? হুম, হি, Have হ্যাঁ বলো। he has been a book since morning. He has been reading a book since morning. Thank you. Reading a book since morning. Since morning. Very good. তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা চিনলাম যে সিন্স থাকবে এবং সিন্স বা ফর বাই এবং সময় থাকলে তুমি বুঝে ফেলবা যে হ্যাঁ এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ভেজাল নাই। ঠিক আছে, তাহলে আমাদের এই 4টা টেন্স কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কিন্তু টেন্স শিখছি এমন না, কারণ টেন্সের ক্লাস হয়ে গেছে আমাদের, আমরা শিখছি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এই পার্টটা হয়ে গেলে পরবর্তী ক্লাসে আমরা শিখবো হাউ টু আইডেন্টিফাই ওই কি বলে আর্টিকেলস নিয়ে আমরা ক্লাস করবো। হ্যাঁ, আর্টিকেলের অনেক ইম্পর্টেন্ট পার্ট আছে। চলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট টেন্স, এই ক্ষেত্রেও তোমরা যদি জানো সেটা বলবা পাস্ট ইনডিফিনিট। তোমরা জানো যে অতীতকালে কোনো কিছু করেছিলাম থাকলে বাংলা দেখে আমরা বুঝতে পারি যে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, বাট হোয়াটস অ্যাবাউট ইংলিশ? আচ্ছা কে জানো কি থাকতে পারে? স্যার সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম হবে। এটা একটা অংশ, এইটা একটা চেনার উপায় গেল। আর কি হতে পারে? আরো কিছু জিনিস আছে, যেমন একটু আগে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শিখেছি যে রিসেন্টলি থাকে, তারপরে তোমার এগুলো থাকে, এখানেও কিন্তু কিছু চেঞ্জ থাকে, সেটা কি জানো? আচ্ছা আমি বোঝাচ্ছি, যেমন দেখো ইয়েস্টারডে, অর্থাৎ সেন্টেন্সের ভিতরে ইয়েস্টারডে থাকতে পারে, বলো। Yesterday, last night, last year. হ্যাঁ, লাস্ট নাইট। আচ্ছা তারপরে লাস্ট ইয়ার, বলো, আমি লিখতে থাকি লাস্ট ইয়ার। আর কি হতে পারে? Last time. আচ্ছা লাস্ট টাইম বলতে পারো, হ্যাঁ লাস্ট টাইম So বলতে last পারো। week, লাস্ট উইক হতে Last পারে, week. হ্যাঁ অবশ্যই লাস্ট লাস্ট উইক। last month, এটা লিখেছি লাস্ট, ও লাস্ট মান্থ লিখিনি, আচ্ছা লাস্ট মান্থ দাও, গুড। আর কি থাকতে পারে? আরো কিছু আছে, যেমন এগো মানে কি জানো? আগে। এগো থাকলে বুঝতে হবে যে হ্যাঁ এটা পাস্ট টেন্স। হ্যাঁ এগো, যেমন 5 years ago I went to কক্সবাজার, 5 বছর আগে। Time ago. হ্যাঁ, a long time ago, of course, a long time ago। আর কি হতে পারে? আরো কিছু আছে, before, হ্যাঁ before, না বিফোর হবে না, এটা বিফোর হবে না। আচ্ছা আর কি হতে পারে? বিফোর মানে যদিও আগে, কিন্তু ওটা প্রেপোজিশনাল বিফোর, এখানে এই রিলেটেড হবে না। আরো আছে, এই যেমন মনে করো এই কি যেন বলতে গেলাম, প্রিভিয়াস। এই যে প্রিভিয়াস মানে কি জানো? প্রিভিয়াস মানেও কিন্তু আগে। এই যে প্রিভিয়াস এর সাথে তোমার প্রিভিয়াস মান্থ থাকতে পারে, প্রিভিয়াস ইয়ার থাকতে পারে, প্রিভিয়াস ডে থাকতে পারে। হ্যাঁ, প্রিভিয়াস মানে আগে। তো এই জিনিসগুলো থাকলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ভালো করে বুঝো। লাস্ট ডে হবে না। হ্যাঁ লাস্ট ডে হবে, লাস্ট ডে লিখি নাই, আচ্ছা লাস্ট ডে হবে। লাস্টের সাথে যুক্ত এরকম সময় থাকলে পারি সেটা পাস্ট টাইম হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে মূল জিনিসটাকে দেখতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে কিনা, এগুলো থাকবে এবং পাশাপাশি আমাদের এই বিষয়গুলো থাকবে। তাহলে আমি যদি একটা সেন্টেন্স লিখি, দেখো আমি গত বছর, Since before. কি বাবা? Since before. একসাথে সিন্স বিফোর এমন বলছো? তাহলে আলাদা আলাদা। সিন্স বিফোর, বিফোর যদি বিফোরের সাথে টাইম থাকে তাহলে হবে, কিন্তু না হলে হবে না। বিফোর প্লাস টাইম, একটু আগে আরাফাত বলেছিল Last since before. এখানে আসলে সিন্স হবে না, সিন্স হবে না, বাট সিন্সের যদি কোনো এক্সাম্পল তোমার জানা থাকে আমাকে জানিও, যে স্যার এরকম এক্সাম্পল আমি দেখেছি, আমার এটা মনে পড়ছে না। Last since before. লাস্ট, লাস্ট তো দিয়েছি, লাস্ট দিয়েছি। আচ্ছা একটু দেখো আরেকটা বিষয় যেহেতু চলে, Last long since before. ও লং, লং কি লং সিন্স বিফোর? হ্যাঁ স্যার। আচ্ছা লং সিন্স বিফোর এরকম তো আমি দেখি নাই কখনো, লং টাইম বিফোর দেখেছি। আচ্ছা লং সিন্স বিফোর দেখিনি। আচ্ছা যেহেতু তুমি বলছো আমি একটু নোট করে রাখি, এটা দেখতে হবে আমাকে। লং সিন্স বিফোর এরকম দেখি না আমি কখনো। হ্যাঁ আমি ব্র্যাকেটে দিয়ে রাখছি। Long since তার আলাদা আর before আলাদা। আচ্ছা লং সিন্স বিফোর, আচ্ছা দুটো থাকলো, আমি দুটো দেখিনি কখনো, আমার দেখতে হবে। বাট বিফোরের সাথে টাইম থাকলে পারেই হবে। আচ্ছা এটা আমি নোট করে রাখলাম, এটা আমার দেখতে হবে। হ্যাঁ এটা আমি দেখি নাই, লং টাইম বিফোর। আচ্ছা বাস থাক, এটা থাকুক, এটা আপাতত নোটে থাকুক, পরে আমি দেখি সমাধান দিব। আর বিফোর টাইম, বিফোর প্লাস টাইম হলে তুমি এই পাস্টে নিয়ে যেতে পারবা। তো চলো আমরা কিছু সেন্টেন্স এখন দেখি। হ্যাঁ যেমন বললাম যে
আই পাস এসএসসি, তো পরীক্ষা আমি পাস করেছি লাস্ট ইয়ার। আচ্ছা, আমাকে একটু সাবিহা বলো এটার আনসারটা কেমন হতে পারে। আই পাস এসএসসি লাস্ট ইয়ার, কি হতে পারে বাবা? আই এই যে ফার্স্ট হয়ে যাবে, PASSED ফার্স্ট। ওকে, I passed SSC last year. লাস্ট ইয়ার। তাহলে এখানে তুমি কি দেখে বুঝলে যে স্যার এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? Last year দেখে। লাস্ট ইয়ার। তো এখানে যদি অন্য কিছু থাকতো লাস্ট টাইম, তাহলেও কিন্তু আমাদের এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হতো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরো কিছু এগ্রিমেন্টের বিষয় আছে, আগে টেন্সের পার্টগুলো শেষ করি। তাহলে এখানে দেখো এই পার্টগুলো যেটাই তুমি পাবে সেখানে চোখ বন্ধ করে পাস্ট টেন্স দিয়ে দেবো, বাস ঝামেলা শেষ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবার, যদিও পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে খুব একটা সুবিধাজনক এক্সাম্পল দেওয়া মুশকিল। আচ্ছা তারপরও পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট শুধু একটা জিনিস মনে রাখবা, একদম স্থির টাইম উল্লেখ থাকবে, একদম সময় সময় মেনশন থাকবে, অতীতের সময় একদম, যে হ্যাঁ গত রাত 8টার সময়, অর্থাৎ ওই সময়টা একটা স্পেসিফিক টাইম থাকবে। টাইম থাকলে তুমি পাস্ট কন্টিনিউয়াস দিবা, না হলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আমি এক্সাম্পল দিচ্ছি, টাইম থাকবে, যেমন মনে করো আই ড্যাশ ইট at 8 p.m. last night। এখন তো স্যার লাস্ট নাইট আছে কিন্তু পাস্ট হবে না। লাস্ট নাইট যদি এমন হতো যে এই যে দেখো এই টাইমটা যদি উল্লেখ না থাকতো তাহলে গত রাতে খেয়েছিলাম। 8টার সময় আমরা কেন বলি যে হ্যাঁ তাই তো, আমি তো সকাল 6টার সময় আমি সকালে হাঁটছিলাম। তুমি যখন অতীতকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তুমি যদি কোনো সেন্টেন্স বলতে চাও সেখানে সময় উল্লেখ থাকবে, না হলে তুমি বোঝাতে পারবা না যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একটু মাথায় রেখো কেমন। ওই যে বললাম না এটার এক্সাম্পল দেওয়া মুশকিল, কিন্তু এই কিছু এক্সাম্পলের মধ্যে এটা একটা, যে সময় থাকবে নির্ধারিত, স্পেসিফিক টাইমটা উল্লেখ থাকবে এবং মনে হবে যে তুমি ওই সময় কাজটা করছিলে। তাহলে এটা হবে কি আই ওয়াজ ইটিং, বলো। Then থাকবে at that time থাকবে। হ্যাঁ দেন থাকতে পারে, থাকবে, আচ্ছা সময় থাকবে, দেন থাকবে তখন, অথবা এট দ্যাট টাইম থাকতে পারে, এট দ্যাট টাইম। কিন্তু থ্যাংক ইউ, এট দ্যাট টাইম থাকবে, ঠিক আছে, অনেক সময় মনে থাকে। while থাকতে পারে। হ্যাঁ কি থাকতে পারে বুঝি, While বানানটা বলো দেখি। while WHILE ওয়াইল থাকতে পারে, তাই না? আচ্ছা এটাও ভালো কথা বলেছো। আর কি থাকতে পারে, আর কিছু আছে তোমার হাতে? No sir. ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভেরি গুড, ভালো হচ্ছে। হ্যাঁ যদি তোমার এরকম কারো মনে থাকে আমার সাথে শেয়ার করবা। হ্যাঁ যদিও আমি এটা দিয়ে বোঝাচ্ছি কমন, তবে কিছু আনকমন জিনিস যদি চলে আসে সেটাও আমার সাথে একটু শেয়ার করবা, তোমরা বেটার হবে। তাহলে এটা কি হলো, আই ওয়াজ ইটিং, টাইম উল্লেখ রয়েছে এই কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস। আবার দেন মানে তখন, তখন মানে সেই সময় করছিলাম, এটাও কিন্তু একটা নির্ধারিত সময় বোঝায় যে হ্যাঁ সেই সময়টাতে আমি ওই কাজে ব্যস্ত ছিলাম। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আই ওয়াজ প্লেইং দেন, আমি তখন খেলছিলাম। তোমরা না বুঝতে পারলে কিন্তু আমার সাথে শেয়ার করো, অনেক কিছু শিখে যাচ্ছে কিন্তু। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ দেন মানে তো তারপর হয়। ও হ্যাঁ তারপর হয়, কিন্তু এখানে দেন মানে তখন হবে। হ্যাঁ এক একটা তো এক একটা ওয়ার্ড থাকে, এখানে THN মানে দেন মানে তখন হয়ে যাবে এটা। হ্যাঁ তারপরও হয় কিন্তু এখানে তারপর হবে না। তারপর যখন হয় ওই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুটো পার্ট হয়, যেমন মানে দেনের সাথে তুমি যে দেন ব্যবহার করেছো তার আগে আরেকটা সেন্টেন্স থাকবে, তারপরে দেন হবে। যেমন আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং দেন আই ব্রাশ মাই টিথ। বাট এখানে দুইটা অংশ থাকবে না, এখানে একটা অংশ থাকবে। বুঝতে পেরেছো নাফিসা? ওই দেন মানে তারপরে, তার মানে একটা আগে একটা সেন্টেন্স থাকবে তারপরে দেন হবে। হ্যাঁ কিন্তু এটার অর্থ কিন্তু তখন, আমি লিখে দিই নোটে থাকবে তখন। সুন্দর সামিয়া, থ্যাংক ইউ। যদি এরকম তোমার জানা থাকে অবশ্যই শেয়ার করবা। হ্যাঁ আমার অনেক সময় হয় কি যে সেন্টেন্স গুলো হয়তো মাথায় আসছে না হঠাৎ করে, পরে আস্তে আস্তে মনে আসবে। আচ্ছা এট দ্যাট মোমেন্ট, আমরা দেখেছি এট দা মোমেন্ট থাকলে প্রেজেন্ট ডেফিনিট হয়, বাট এটা আছে এট দ্যাট মোমেন্ট, এটাও কিন্তু নির্ধারিত সময়, যে ওই সময়টাতে আমি ওই কাজ করছিলাম। ঠিক একইভাবে দাও, মাই মাদার ওয়াজ কুকিং, আমার মা রান্না করছিল ওই সময়টাতে, মাই মাদার ওয়াজ কুকিং at that time, অথবা at that moment হতে পারে। তারপরে এটাও কিন্তু কন্টিনিউয়াস, মনে রাখবে at that moment আছে কিন্তু। ওকে while দিয়ে এবার দেখো, যেমন আমি হাঁটছিলাম, I was walking
while যখন they were playing। এই while এর ক্ষেত্রে দুটো অংশ চলে আসে, হ্যাঁ, যদিও আসলে ছোট ক্লাসগুলোর ক্ষেত্রে এগুলো পরীক্ষায় দেয় না টিচাররা, তারপর তুমি জানো আমরা যেহেতু সবকিছু জানার চেষ্টা করছি। এই while একটা পার্ট, এই while এর দুই পাশে দেখো আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম, এখানে যখন বোঝায়, ওয়েন মানেও যখন, কিন্তু ওয়েন এর ক্ষেত্রে আর এখানে কন্টিনিউয়াস লাগে না, কিন্তু ওয়াইল এর ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্মটাই তোমাকে দিতে হবে। আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম, ওয়াইল দে ওয়ার প্লেইং, তারা যখন খেলছিল। ধরো মাঠে বিকালের কথা বলা হচ্ছে, আই ওয়াজ ওয়াকিং ওয়াইল দে ওয়ার প্লেইং। আচ্ছা ফাহিম, তুমি কি বুঝতে পেরেছো এই জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করো এবং না বুঝতে পারলে আমাকে বলো, হ্যাঁ, কারণ কি অনেকগুলো জিনিস আমি একসাথে বোঝাচ্ছি এবং আশা করি কঠিন হচ্ছে না। কারণ কি তোমাদের তো টেন্সটা বোঝা হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় কি জানো, টেন্সটা হচ্ছে বলা হয় মাদার অফ ইংলিশ, ইংলিশের মা বলা হয়। তুমি টেন্সটা যদি বুঝে যাও তাহলে এই মা থেকে যে যে বাচ্চা অর্থাৎ চিলড্রেন গুলো অটোমেটিকলি তোমার কাছে সহজ লাগবে। শুধু একটু মাথা অর্থাৎ চোখ কান খোলা রাখলে সব সহজ হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো পাস্ট পারফেক্ট টেন্স। এটা নতুন করে বোঝানোর কিছু নেই, শুধু একটা জিনিস বোঝাচ্ছি, পাস্ট পারফেক্ট। সেখানে ওই যে কি যেন বিফোর এবং আফটার থাকবে মাঝখানে। তো আমি যদি একটা এক্সাম্পল লিখি, আই ইট আফটার হি খাম, এরকম থাকবে পরীক্ষাতে, হি খাম। তাহলে আফটার থাকলে আমাদের আফটারের পরের অংশ, তাহলে এটা সুমাইয়া বলো দেখি কি হতে পারে। আই, এই যে এটা আনসার করো তুমি, পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে এটা আনসার করো। এটা কি হতে পারে? আফটার আছে দেখো মাঝখানে, আফটার থাকলে সেটা পারফেক্ট টেন্স হয়ে যাবে। কি হবে? I হুম, ate after he had come. yes, after he had come, very good, after he had come, এরকম থাকতে পারে। আচ্ছা তুমি আরেকটা বলবা সুমাইয়া, নিচেরটা বলবা, বিফোর দিয়ে বলবা। হ্যাঁ বাবা, I ও হ্যাঁ, না 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 না, কেম হবে না কেন? কামের পাস্ট পার্টিসিপল তো খাম, খাম খেম খাম, বুঝতে পেরেছো? খাম খেম খাম, অর্থাৎ Yes, sir. ঠিক আছে। ওকে, এবার বলো দেখি আরেকটা সময়, এটা বলো বিফোর আছে। I had eaten before he came. বিফোর হি কেম, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে এখানে বিফোর এবং আফটার দিয়ে তুমি বুঝে ফেলতে পারবা যে এটা কোন কোন ফর্ম। এটা গেল। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসো। এবার আমি সবগুলো একবার রিভিউ করছি, যেহেতু এটা মানে রাইট ফর্ম ভাবের সাথে রিলেটেড। ঠিক ওটার মতোই হবে। কোথায় গেল পাস্ট? এই যে আমি এটা থেকে একটা এক্সাম্পল দিচ্ছি, এখানেও সিন্স ফর থাকবে, কিন্তু অতীতকালের কোন একটা সময় মেনশন থাকতে পারে, থাকবে, হ্যাঁ, যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এখানে জানি একটু শাইনি, আমাকে বলো দেখি কি হতে পারে, বলো দেখি বাবা কি হতে পারে শাইনি? এটা শাইনি শুনতে পাচ্ছো? শাইনি, শাইনি কি আছো? শাইনি কি নাই নাকি? আচ্ছা ওই মাইক্রোফোন সবাই ওপেন করো না, তাহলে সাউন্ড হচ্ছে তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ফসফস করতেছে। হ্যাঁ, আমার কাছে যে সাউন্ড গুলো ডাবল আসে একটু অসুবিধা হয়। তাহলে এখানে হি ড্যাশ রিড আ বুক সিন্স মর্নিং ইয়েস্টারডে, গতকাল সে সকাল থেকে বই পড়ছিল। তাহলে এই গতকাল যদি উল্লেখ না থাকে তাহলে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে এটা আনসার করতে পারবা, কোনো অসুবিধা নেই। এবার দেখি তুতুল বলো প্রথম কি হতে পারে আনসারটা। এটা হি, তুতুল শুনতে পাচ্ছ? ফাহিম বলো। বলো, আচ্ছা তুতুল ওপেন করেছে, আচ্ছা বলো, Yes, sir. বলো দেখি। হ্যাঁ, একটু দ্রুত ওপেন করে ফেলো He মাইক্রোফোন। had been Yes. reading a book since morning. Okay. Yesterday. Yesterday. Thank you. He had been হয়ে যাবে reading a book. আমাদের 8টা টেন্স হয়ে গেল। বলো এর মধ্যে কোনো ঝামেলা হয়েছে কারোর? এগুলো ভালো মতো বুঝতে পারলে রাইট ফর্ম ভাব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরও বাইরের দু একটা জিনিস থাকতে পারে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট, সরি প্রেজেন্ট এবং পাস্ট টেন্স গুলোর রাইট ফর্ম ভার্বের ধরন। এবার আসো আমরা ফিউচার নিয়ে কথা বলি। ফিউচার, ভবিষ্যতে কোনো কিছু করব, ভবিষ্যতে, তাহলে কি বোঝাবে, কি থাকতে পারে বলো সুমাইয়া? ইনডিফিনিট তোমার কি কি জানা আছে বলো? যেমন
টুমরো থাকবে, Tomorrow, তারপরে next year, Next, next month, হ্যাঁ। next week. ভেরি গুড। তাহলে নেক্সট এর সাথে যে কোনো একটা সময় উল্লেখ থাকবে, টাইম। আর কি হতে পারে? ইন ফিউচার কথাটি থাকতে পারে, হ্যাঁ, যেমন সে, Next day. হ্যাঁ নেক্সট, এই যে নেক্সট এর সাথে বলেছি আমি। আচ্ছা ঠিক আছে, এইগুলোই। থ্যাংক ইউ। তার মানে টুমরো থাকবে, নেক্সট এর সাথে যে কোনো একটা সময় থাকবে, ইন ফিউচার কথাটি থাকবে। হ্যাঁ বলো বলো, আর কোনো কিছু শেয়ার করতে চাও কেউ? শোনো, এখানে অনেকেই আছো, সবারটা সঠিক হবে এমন না। কারো যদি ধারণা হয় যে স্যার আমার মনে হচ্ছে এই জিনিসটা হতে পারে, তাহলে শেয়ার করে ফেলবা, তাহলে কি হবে? যদি হয় আমি ইয়েস বলবো, আর না হলে ঠিক করে দিব। সো এই ডিসকাশনের মাধ্যমে কিন্তু অনেক ভুল শুদ্ধ করা যায়। হ্যাঁ, এটা এটা কিন্তু আমরাও শিখেছি এইভাবে, অনেক কিছু ভুল বলতে 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 তারপরে আমরাও কিন্তু একসময় শুদ্ধতা শিখেছি। সো বলে ফেলবা, হয়ে গেলে ভেরি গুড, না হলে ভুল হলে আমি বলে দিব, কোনো সমস্যা নেই। এবার দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এই ফর্মগুলো পেলাম ভবিষ্যতে, ভবিষ্যৎ কেন্দ্রিক কোনো বিষয়। তাহলে যদি থাকে এটা, দে ড্যাশ গো টু স্কুল টুমরো, The টুমরো। সিফাত, এটা কি হতে পারে? সিফাত বলো দেখি। দে, বলো বলো। They হুম, they went to school tomorrow. হাই হাই, তুমি এটা কি কি বললে? হ্যাঁ, আরেকটা হুম, They will go. বলো বলো সুমাইয়া, বলো কি বলতে গিয়েছিলে আরেকটা? আমরা এই সময় পরীক্ষা দিব, এদিকে at that time. ওই সময় অ্যাট দ্যাট টাইম দিবা তুমি? আই উইল অ্যাট দ্যাট টাইম, না অ্যাট দ্যাট টাইম এখানে হবে না বাবা, তুমি একটু ভালো করে দেখো, এরকম কি, এরকম নাই। আচ্ছা হয়নি, কি স্যার বললো? এখানে কি will হবে? উইল হবে, কিন্তু সিফাত এখানে ওয়েন্ট পেলো কিভাবে? আমি ওকে বুঝাইনি। আচ্ছা সিফাত, তুমি ওয়েন্ট কেন দিলে একটু বলো দেখি বাবা, তুমি শেয়ার করো তোমার নলেজটা, তাহলে আমি একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা ও মনে হয় ইয়েস্টারডে মনে করেছে। টুমরো মানে আগামীকাল, কেমন সিফাত? টুমরো মানে Yes, আগামীকাল, sir. আগামীকাল হলে তোমাকে ফিউচার উইল ব্যবহার করতে হবে, কেমন? বুঝতে পেরেছো? Yes, sir. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। উইল, তাহলে এটা নিয়ে আর বেশি মানে কথা বললাম না, কারণ ফিউচার ইনডিফিনিটে এর বাইরের কিছু নেই। আচ্ছা বাট ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, আচ্ছা আমাকে একটু ফাহিম ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা একটু বলো দেখি, তোমার মনে আছে কিনা? ফাহিম শুনতে পাচ্ছ? ফাহিম, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, না খুঁজে পেলাম না। নাফিসা, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা বলো, মনে আছে? স্যার গঠন বলবো। গঠন বলবা, সাবজেক্টের সঙ্গে কেমন হবে জানো? বলো। সাবজেক্ট হুম প্লাস হুম, will be প্লাস ভার্ব আইএনজি। ইয়েস, ভার্ব আইএনজি। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে পার্টটা আসবে তোমাদের পরীক্ষাতে বা বিভিন্ন সময় আসে, এখানে নতুন করে চেনার কিছু নেই, ভবিষ্যৎ নিয়েই কথা হবে। এই টুমরো থাকতে পারে বা নেক্সট টাইম থাকতে পারে। হ্যাঁ, বাট তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, উইলের পরে বি আছে কিনা। যদি বি থাকে তাহলে চোখ কান বুঝে ভার্বের আইএনজি করে দিবা। আচ্ছা দেখো, তাহলে যদি বলি যে দ্য বয়েজ, দ্য বয়েজ উইল বি, ধরো এখানে প্লে আছে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি দেব নাফিসা? হুম, প্লে ওকে, প্লেইং ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। যদি এমন হয় এখানে ফিউচার নিয়ে কোনো কিছু খুঁজে পাচ্ছ না, অসুবিধা নাই, উইল বি থাকলে একদম চোখ কান বুঝে আইএনজি করে দিবা, প্লেইং। সো দ্য বয়েজ উইল বি প্লেইং ইন দ্য আফটারনুন। কোনো বুঝতে ঝামেলা আছে কারোর? কোনো ঝামেলা নাই। এবার আসো ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ফিউচার পারফেক্ট। দেখো আমি এটা সহজে বোঝাতে পারছি কেন, কারণ তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, তোমরা পরীক্ষা দিয়েছো, এই গঠন প্রণালীগুলো সব তোমাদের জানা আছে, এই জন্য আশা করি কোনো ঝামেলা হচ্ছে না। রায়ান আহমেদ, প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা কেমন যেন পড়েছিলাম, কি হবে বলো দেখি? সাবজেক্ট, বলো বলো। Subject plus ওকে, প্লাস, একদম চোখ কান বুঝে বলে ফেলো, প্লাস, have মনে নাই, হ্যাভ হবে, কিন্তু কি হ্যাভ হবে? একটা কিছু, will have
উইল হ্যাভ হবে যেহেতু ফিউচার। আচ্ছা উইল হ্যাভ এর পরে ভার্বের চেহারা কেমন হবে জানো? Verb ভার্ব 3. 3 হয়ে যাবে। কনফিউজ থাকবা না, বলে ফেলবা। ধরো লিখলাম যে উই, বাট এখানে আরেকটা বিষয় আছে, লাস্টে কিন্তু বাই প্লাস টাইম থাকবে, না হলে সময়টা উল্লেখ থাকবে। যদি সময় উল্লেখ না থাকে কোনো অসুবিধা নেই, তাহলে যদি দুটো ভাবে তুমি বুঝতে পারবা যে ফিউচার পারফেক্ট টেন্স কি না। যেমন তোমার হতে পারে যে দে উইল হ্যাভ, এখানে জাস্ট ভার্ব দিল রিচ দ্য স্টেশন, রিচ দ্য স্টেশন, এতটুকু থাকতে পারে। অথবা যদি না থেকে এমন হয়, এই দা হয়ে গেছে কেন, অথবা এমন থাকলো দে ড্যাশ reach the station by 5 p.m. তখন কিন্তু সময় চলে আসবে, এবং সময় ফিউচারের মধ্যে যদি বাই প্লাস সময় থাকে তাহলে শুধুমাত্র এটা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হয়, অন্য কোনো সময়ের ক্ষেত্রে বা অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হয় না। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বাই প্লাস টাইম রয়েছে। এই জন্য কি হবে এটা, তুমি দুটোই বলো। রায়ান আহমেদ, প্রথমটা কি হবে, দে উইল হ্যাভ, বলো। They will have reached ওকে, the station. রিচ দ্য স্টেশন। পরেরটা বলো দেখি কি হবে। They will have ওকে, reached হ্যাঁ হ্যাঁ, the station by 5 p.m. থ্যাংক ইউ। তার মানে সময় উল্লেখ না থাকলেও কোনো অসুবিধা নেই, আমাদের সিস্টেম অনুযায়ী আমরা ইউজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আসি আরাফাত, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা শেয়ার করো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Subject. ওকে, দাঁড়াও একটু লিখে নি, একটু দাঁড়াও বাবা, ফিউচার একটু লিখে নি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, বলো এবার। সাবজেক্ট, Subject plus will have been উইল হ্যাভ বিন, তারপরে plus মূল ভার্বের ing ওকে, মূল ভার্বের আইএনজি অর্থাৎ ভার্ব আইএনজি, তারপরে সিন্স means for plus time. প্লাস টাইম। ঠিক আছে, আচ্ছা তুমি একটা ইজার বলো দেখি দেখি, তুমি বলবে হচ্ছে আমরা আমরা 2 ঘন্টা ধরে খেলতে থাকবো, কি হবে, We will have been playing for 2 hours. ভেরি গুড, ফর 2 আওয়ার্স, থ্যাংক ইউ, ফর 2 আওয়ার্স। তাহলে এখানে তোমরা কি করবা, ফিউচারে একটা জিনিস থাকবে, না হলে তো বুঝতে পারবা না যে ফিউচার কিনা। এখানে টুমরো থাকবে, অর্থাৎ একটা জিনিস উল্লেখ থাকবে যেটা দেখে তুমি বুঝতে পারবা যে আসলে সেটা কোন সময়ের কথা বলা হয়েছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, তবে আরো কিছু রুলস আছে যেটা আমি এখন দেখাবো। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমার সাথে একটু বলো, যদি না বোঝো যে স্যার এই পার্টটুকু আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা কোনো সমস্যা নাই। এবার চলো আমরা আরো কিছু রুলস সম্পর্কে জানবো। এই মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, দেখো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। স্যার এটা আবার কি জিনিস, বুঝলাম না। আচ্ছা যেমন এম ইজ আর, এর মধ্যে এম, আচ্ছা এম ইজ কে বলা হয় সিঙ্গুলার নাউন, ভালো করে বুঝবা, এবং আর হচ্ছে প্লুরাল নাউন। তবে ইউ এর ক্ষেত্রে আবার আলাদা, হ্যাঁ, প্লুরাল নাউন এক্সেপ্ট ইউ, মানে ইউ বাদে, ইউ মানে যে তুমি বাদে বাকি সব প্লুরালের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করি। তাহলে এটা গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তো চলো একটু দেখি। আচ্ছা আমি একটু এবার যেহেতু মানে কিছু উল্টো পাল্টা করে ধরছি তোমাদের, হ্যাঁ, সিরিয়াল মেনটেন করে না, হঠাৎ করে যে কাউকে ধরবো, বাট একটু খেয়াল করো। যদি এমন থাকে দা, আচ্ছা এটা হতে পারে দ্য ট্রি of our village dash tall, the tree of our village dash tall। সাবিহা আমাকে বলো, হ্যাঁ বলো।
আপনি অফের জায়গায় অর ও লিখেছেন। আচ্ছা আচ্ছা, অফ হবে। সাবিহা, এর মধ্যে সাবজেক্ট কোনটা মনে হচ্ছে তোমার, বলো। আগে সাবজেক্ট খুঁজে নি, বলো। আর ডাকার সাথে সাথে আনসার করো, না হলে টাইম চলে যাবে। বলো, দ্য ট্রি অফ আওয়ার ভিলেজ। তাহলে আওয়ার ভিলেজটা এখানে সাবজেক্ট না, তাই না? হুম, তুমি সঠিক বলেছো। না, দুটো সাবজেক্ট না তো, একটা সাবজেক্ট। স্যার আপনার কথা শুধু দ্য ট্রি হচ্ছে সাবজেক্ট। দ্য ট্রি, তাহলে কয়টা ট্রি আছে স্যার বলো? কয়টা ট্রি আছে সাবিহা? শেয়ার করো, কয়টা ট্রি আছে? হাউ মেনি ট্রিজ আর দেয়ার? একটা। তাহলে এখানে কি হবে? এখানে আমরা কোন ভার্বটা ব্যবহার করব বলো? দ্য ট্রি অফ আওয়ার ভিলেজ। বলো বলো। বলেছি এখানে কি হবে, আনসারটা কি হবে? ইজ হবে, এম হবে, নাকি আর হবে? ইজ হবে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। দেখো এখানে কিন্তু কোনো ওই যে এভরিডে বা কন্টিনিউয়াস কোনো ফর্ম দেখে কিন্তু তুমি চিনছো না, তুমি চিনছো সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। আচ্ছা, এটা একটা নিয়ম গেল। দেখি আরেকটা তোমাদের মাথায় কাজ করে কিনা বিষয়টা নিয়ে। দেখো, দা দা বানানা, না দা, কি যেন বলে, এই যে পাউরুটি, ইংলিশটা ভুলে গেলাম। লোফ মানে পাউরুটি, তাই না? দ্য লোফ অ্যান্ড জেলি, যেটা তোমরা জেলি খাও যে পাউরুটির সাথে, ড্যাশ ভেরি টেস্টি। আচ্ছা, এখানে কি হতে পারে বলো? স্যার আর আচ্ছা, আর দিয়েছো তুমি, আর কারোর ধারণা আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, কে বলছো বাবা? কিছু শুনি না, বুঝো কিন্তু। যখন দুটো জিনিসের রেজাল্ট একটা, তখন নাউন সিঙ্গুলার হয়ে যাবে, মানে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। আবার রাইস এন্ড ফিশ ইজ মাই ফেভারিট ফুড, তখনও কিন্তু ইজ হয়ে যাবে। নাফিসা, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু খুবই মানে একটা মজার ভুল, ভুল করে ফেলে। বেশিরভাগই ভুল হবে, খুব স্বাভাবিক, কারণ দুটো আলাদা দেখলে তো আমরা এমনিতেই বলবো যে দুটো আলাদা, যেহেতু প্লুরাল নাউন হবে। কিন্তু মনে রাখবা, অর্থাৎ এরকম যে এক্সাম্পলই হোক না কেন, দুটো জিনিস যদি একটা জিনিসকে বোঝায়, তাহলে সেটা সিঙ্গুলার নাউন হয়ে যাবে। আচ্ছা, চলো আমি আরেকটা জিনিস দেখাই তো। দ্য ক্লাউডস, দ্য ক্লাউডস ইন দ্য স্কাই, সিএলও। হ্যাঁ, clouds in the sky, dash in the sky, the clouds in the sky। আচ্ছা, কি দেবো জানো? white। আচ্ছা, white, WHIT, হোয়াইট। এই যে লিখতে গেলে মানে অনেকগুলো লেখা একসাথে উল্টোপাল্টা হয়ে যায়। রায়ান আহমেদ, এটা তুমি বলো, এখানে এম হবে, ইজ হবে, নাকি আর হবে? রায়ান আহমেদ, এখানে ইজ কেন হলো? এখানে সাবজেক্ট কোনটা বলো? সাবজেক্ট কোনটা হবে? আচ্ছা, যা, ও কেটে গেছে। আচ্ছা, শাইনি, তুমি এখনো কথা বলোনি। শাইনি, কি নেটওয়ার্ক অসুবিধা কিনা বুঝতে পারছি না। শাইনি বলো দেখি। শাইনি, এখানে সাবজেক্ট কোনটা? আমাদের সাবজেক্ট বের করতে হবে বাবা, যেভাবেই হোক, মুসিবত হয়ে যাবে না হলে। তুতুল বলো, দ্য ক্লাউডস ইন দ্য স্কাই ড্যাশ হোয়াইট, সাবজেক্ট কোনটা? ইজ কেন হলো? সাবজেক্ট কোনটা বলো দেখি। স্কাই। না, স্কাই না, প্রথমটুকু সাবজেক্ট হয়ে যাবে। দ্য ক্লাউডস ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই তো সাবজেক্ট হবে না, শুধু দ্য স্কাই হলে সাবজেক্ট হতো, যেমন দ্য স্কাই ইজ ব্লু। কিন্তু দেখো ইন দ্য, স্যার হ্যাঁ হ্যাঁ তাহলে কি আর হবে? হ্যাঁ, এখানে ক্লাউডস, এই যে অনেকগুলো ক্লাউডস আছে, মেঘ, আকাশ না, অনেকগুলো মেঘ, সেগুলো সবগুলো হোয়াইট, আর হয়ে যাবে। বুঝতে পারছো কি? হ্যাঁ। দ্য ক্লাউডস ইন দ্য স্কাই আর হোয়াইট। বাবারা একটু খেয়াল করো, এখানে কিন্তু মূল বিষয় হচ্ছে সাবজেক্ট ফাইন্ড আউট করা। তাহলে সাবজেক্ট প্রথমে থাকবে, হ্যাঁ, শুরুতে যে কোনো বাক্যে। বাবা রায়ান আহমেদ এমন হাত তুলো না বারবার। দ্য ক্লাউডস ইন দ্য স্কাই আর হোয়াইট, তাহলে এখানে কি হচ্ছে? মেঘগুলো আকাশের হোয়াইট, তাই না, সাদা। এটা নিয়ে কোনো কনফিউশন আছে তোমাদের? কোনো ঝামেলা আছে? নাই। এবার চলো আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো, দেয়ারের সাথে কেমন সাবজেক্ট হবে। দেয়ার, এই যে দেখো, দেয়ার ইজ অথবা দেয়ার আর হতে পারে, তাই না?
দেয়ার আর হতে পারে। এটা বুঝতে হবে যে তোমার পুরো সেন্টেন্সটা পড়তে হবে, তারপর বুঝে যাবে। দেয়ার ইজ আ হাউস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি ভিলেজ আছে, সরি আমাদের গ্রামে একটি কি আছে, একটি বাড়ি আছে। সো এই যে এ হাউস অর্থাৎ ধরলাম এখানে ড্যাশ আছে, তো ইজ হবে নাকি আর হবে স্যার বুঝতে পারছি না, তখন তুমি এই পরের অংশটুকু দেখবা, তাহলে বুঝতে পারবা যে সেটা সাবজেক্ট হবে নাকি ভার্ব, সরি সেখানে ইজ হবে নাকি আর হবে। ঠিক একইভাবে এটা যদি হয় দেয়ার আর মেনি ট্রিজ, তবে একটু পরে আরেকটা বিষয় দেখাচ্ছি তোমাদের, মেনি ট্রিজ beside our house, তাহলে এখানে কি হয়ে যাবে, দেয়ার আর হয়ে যাবে, দেয়ার আর মেনি ট্রিজ। আচ্ছা এবার দেখি তোমরা পারো কিনা। স্যার কল কেটে যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, কেটে কেটে দাও, আমি আবার লিঙ্ক দিচ্ছি, কেটে দাও।